ক্যালকেরিয়া ফস এগুলো সম্পর্কে একটু চেষ্টা করবো কিছু জানার জন্য। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া কার্ভটা হলো ঝিনুকের মধ্যস্থ থেকে তৈরি করা হয়, এটা এতটুকু জানি। এটা গভীর অ্যান্টিসেপ্টিক মেডিসিন। সালফার, ক্যালকেরিয়া কার্ভ, ফোরিনাম এগুলো কিন্তু এটা অ্যান্টিসেপ্টিক মেডিসিন। এদের ক্রিয়াকারটা সাধারণত যে কোনো গ্রন্থির উপরে, চর্মের উপরে, রক্ত, ফুসফুস, হৃৎপিণ্ডের উপর কাজ করে। হোমিওপ্যাথি ম্যাক্সিমাম মেডিসিনে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, এটাও তার ব্যতিক্রম কিছু নাই, কাজ করে। এই ক্যালকেরিয়া কার্ভ রোগটা কিন্তু শীতকাতর, এটা শীতকাতর কোনো সন্দেহ নেই, গরম কাতর হয় পরিমাণটা খুব কম, তবে শীতকাতরে বেশি লেখা আছে। বয়স্কদের কাজ করে, তো শিশুদের উপরে বেশি কাজ করে। আর মেডিসিনটা আসলে রোগী দেখার সাথে সাথে সিলেকশন করতে হবে। এটা একটা দাতুগত লক্ষণ দেখে রোগীর চেম্বারে আসার, রোগীর দিকে তাকানোর পরে আপাতত ক্যালকেরিয়া কার্ভ ব্যাপারটি যেগুলো সিলেকশন রাখতে হয়, মাথা রাখতে হয়। ওই যারা ভালো ডাক্তার, যারা ভালো প্রেসক্রাইবার, এরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের দু একটা কথা বলি রোগী বিদায় করতে পারে। আপনারা পারেন, হয়তো পারবেন, ইনশাল্লাহ, অসুবিধা নেই। এটা যে কনস্টিটিউশনের যে সিমটম আছে, বান্ডাদের ধাতু সিমটম বলি, সেটা হলো শিশুর দেখতে অনেকটা মোটা, থলথলে। শিশুর দেখতে মোটা এবং কি থলথলে, শীর্ণ তো থাকতে পারে, তবে যে পেটটা কিন্তু বড় দেখায়, পেটটা বড় দেখায়। এখানে সালিশিয়ালও কিছু মিল থাকতে পারে। এরা অলস, ধীর গতি সম্পন্ন, বেশি মানে চলাফেরা করতে চায় না। তার কথা বোঝা যায়? জি স্যার। এরা অলস, ধীর গতি সম্পন্ন, মানে অলস টাইপের, বেশি নড়াচড়া করা বা চেয়ারে বসে কাজের মানে অর্ডার দেওয়া, এটা পছন্দ করে। বা একটু চলতে গেলে হাঁপায় উঠে যায়, সিঁড়ি পায়ে উঠছে, আমার পাইতেছি না, বুক দরপা করতেছে, ও আল্লাহ, ও মা, কি করি, একটু রেস্ট করি। এভাবে চেম্বারে আসিয়ে বলবে যে আপনার এখানে উপর উঠে এসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এটা বলতে পারে। আর ক্যালকেরিয়া কার্ভের রোগী কিন্তু সহজে ঠান্ডা লাগে, সহজে ঠান্ডা লাগে। অনেক মেডিসিন আছে অ্যান্টিসেপ্টিকের ভিতরে, এটাও কিন্তু সহজে ঠান্ডা লাগিয়ে যায়। শিশুর মাথা অত্যন্ত গম্ভীর, এটা সালিশের ভিতরেও আছে, এখানেও আছে, ডিফারেন্সটা করতে বলে নিতে হবে। শিশুর মাথা অত্যন্ত ঘামে, বিশেষত ঘুমের সময়। এটা বইতে লেখা আছে এরকম যে ঘুমের সময় মাথার ঘামে বালিশ ভিজে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ মেডিসিনের। শরীরে অন্যান্য অংশ তো ঘাম যায়, ঘাম সব জায়গায় যেতে পারে, ঘাট থেকে, মাথা থেকে বেশি যায়। পেটটা বড় খেয়াল রাখতে হবে, এখানে পেটটা বড়, মাথার অস্থিগুলো ভালো করে পুষ্ট হয় না, মাথার যে হাড়গুলো আছে এগুলো ভালো করে পুষ্ট হয় না। শিশুর হাড় যতটুকু পুষ্ট হওয়া উচিত তা হয় না, হাড়গুলো শক্ত হয় না, পায়ের অস্থি পুষ্ট হয় না বলিয়া শিশু বুঝতে সময় চলিতে পারে না। অনেক সময় যারা হাঁটতে ব্যাঘাত ঘটে, শিশু হাঁটা শিখে না। যদিও এক্ষেত্রে আমার প্রিয় মেডিসিন কিন্তু সাইলেশিয়ান অ্যাটমিউর সাথে ইন্টারকারেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এটা মানে মূলত হইলো এটা অ্যান্টিসেপ্টিক মেডিসিন, শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, যারা অলস প্রকৃতির, যার পেটটা বড়, আর ঘুমের ঘরে ঘুমানোর সময় মাথার ঘামে বালিশ ভিজে যায়। বালিশ ভিজে এটা রোগী পাওয়া যায়, ওরও রোগী পাওয়া যায়, যে বলে যে বালিশ ভিজে ঠান্ডা লাগিয়েছে, ঘামানোর পরে ঠান্ডা লাগে, কাশি আরম্ভ হয়েছে। যত কিছু আসুক, যদি কনস্টিটিউশনাল সিমটম যদি মিলে যায়, আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে ক্যালকেরিয়া কার্ভের সাথে ক্যালকেরিয়া প্রসারণটা একটু আলোচনা করবো। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া প্লাস প্রায় কাছাকাছি মেডিসিন, অল্প ডিফারেন্স হয়। সাধারণত ক্যালকেরিয়া কার্ভটা তৈরি করতে থেকে ওই যে বললাম ঝিনুকের খোসার মধ্যস্থ বা ঝিনুকের মধ্যস্থ থেকে প্রস্তুত হয়। আর ক্যালকেরিয়া প্লাস চুন এবং ফসফরাসের সংযুক্ত তৈরি হয়, চুন এবং ফসফরাসের সমন্বয় ক্যালকেরিয়া ফস তৈরি হয়। তাহলে প্রিপারেশনটা আমরা হালকা বুঝে নিলাম। পার্থক্যটা কি হতে পারে ক্যালকেরিয়া কার্ভ এবং স্যার ক্যালকেরিয়া ফস না ক্যালকেরিয়া
বলছি যে ক্যালক্রিয়া ফ্লোর না ক্যালক্রিয়া ফস? আমরা ডিডি করব ক্যালকেরিয়া কার্ভ এবং ফস দুটো বলতেছিলেন। ফস। জি, থ্যাংক ইউ। ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া কার্ভ। জি স্যার। যেমন ক্যালকেরিয়া কার্ভের শিশুটা কি ফর্সা এবং মোটা, আর ক্যালকেরিয়া ফসেট হলো কি হবে তার বিপরীত। বিপরীত কি হবে? শীর্ণ। ক্যালকেরিয়া কার্ভ হলো মোটা এবং ফর্সা, আর ক্যালকেরিয়া ফস হলো সাধারণত শীর্ণ। ক্যালকেরিয়া কার্ভের মানে মল যেটা বাথরুমের বলে পায়খানা বলা বা যেটা মল বলি এটা হলো তরল। তরল থাকে কিন্তু কোষ্ঠবদ্ধ থাকতে পারে। আর ক্যালকেরিয়া ফসেট কিন্তু উদরাময় হলে ভালো বোধ করে, এটাও কোষ্ঠবদ্ধ থাকতে পারে। দুটোর পেটে কিন্তু ডিফারেন্স আছে। ক্যালকেরিয়া কার্ভের পেটটা বড় এবং শক্ত, একটু ফুলি থাকে। আর ক্যালকেরিয়া ফসের রুগীও শীর্ণ, পেটের নিচের দিকে ঝুলে থাকে। এটা কিন্তু ডিফারেন্স, ভালো ডিফারেন্স। এটার পেটটা শক্ত হয়ে উপর দিকে ফুলি থাকে, আর ওটা পেটটা ঝুলি থাকে। সাধারণ যারা চিকন ওদের পেট ঝুলিয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ক্যালকেরিয়া কার্ভের যে মলটা যাবে এটা পাতলা হবে, সাদা এবং দুধ মিশানো থাকে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দুধ মিশানো থাকে, জমাট বাঁধা দুধ মিশানো থাকে। আর ক্যালকেরিয়া ফসের এটা পাতলা, দুর্গন্ধ থাকবে, খুব দুর্গন্ধ দেখতে পারে। ক্যালকেরিয়া ফসের বাচ্চারা হাড়গুলা মোটা শক্ত কিন্তু অপুষ্ট। মোটা শক্ত অপুষ্ট। আর ক্যালকেরিয়া ফসের হলো নরম, হ্যাঁ, ধরেন ওই যে একটা আওয়াজ করে করে মসমস কটকট করে আওয়াজ করে, বা শীর্ণতা ভক্ত হাঁট। তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভ আর ক্যালকেরিয়া ফসের ডিফারেন্স একটু পাইলাম কি, যে একটা মোটা একটা চিকন। আর ক্যালকেরিয়া ফসের পাতলা পায়খানা হলে, উদরাম হলে ভালো বোধ করে। আর ক্যালকেরিয়া কার্ভ কিন্তু কোষ্ঠবদ্ধ হলে ভালো বোধ করে, দুটো উল্টা। আর এর ক্যালকেরিয়া কার্ভের পেটটি বড় এবং শক্ত, উপর দিকে ফুলি থাকে, আর ক্যালকেরিয়া ফসের ঝুলি থাকে। এতটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা আরেকটা মানসিক লক্ষণ গুরুত্বপূর্ণ ক্যালকেরিয়া কার্ভের। এটা যে কোনো কাজে ভয় পায়। যে কোনো কাজ, আপনি কোনো কাজ দিতে পেলে সে ভয় পায় যে আমার দ্বারা এটা হবে না, আমি পারবো কিনা, হ্যাঁ, এটা তো আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, মানে আমার ভবিষ্যৎ কি হবে, এই যে একটা ভয় তার মধ্যে সবসময় কাজ করে। ভয়টা কি ব্যথার ভয় হতে পারে, যে আমি হেঁটে গেলে পড়ে যাব, আমি দৌড় দিতে গেলে পড়ে যাব। টিমিডিটি যেটা বলি সালিশের ক্ষেত্রে আছে, এই জিনিসটা এর ক্ষেত্রে আছে। যে ভয়টা সে সবসময় পায়। ডাক্তার কাছে আসলে স্যার আমি ভালো হবো তো, আমি ভয় পাইতেছি, আপনি আমার কোনো ইনজেকশন দিবেন কিনা, কোনো টেস্ট দিবেন কিনা, ওখানে আমার কিছু করবে কিনা, অ্যাকসেপ্ট করবে কিনা, হ্যাঁ, এগুলো সব সে হাসপাতালে যাওয়ার সময়, ডাক্তারের কাছে যাওয়ার সময়, যে কোনো কাজে সে ভয় পায়। আর এখানে আমরা ব্রানিয়া লোক একটা লক্ষণ কিন্তু এখানে মিল পাই। ব্রানিয়া কিন্তু একটা ভয় পায় এবং তার যাবতীয় পলিসি সে মেকআপ বিজনেস কে নিয়ে। এটা আমাদের যত বলছে যে বিজনেস নিয়ে সে কিন্তু তার কার্যক্রম পরিচালনা করে। সে তার সম্পদ নষ্ট হয়ে যাবে, তার বাড়ি গাড়ি কে দখল করবে, সে কিছু করতে পারবে না, এগুলা কে বুক করবে, এগুলা নিয়ে বিজনেস নিয়ে কিন্তু সে খুব ভয় থাকে। আর এর ক্যালকুলেটরের ভয় থাকে ব্যথা নিয়ে, হ্যাঁ, তার যাবতীয় কর্মকাণ্ড নিয়ে সে ভয় থাকে। তাহলে আমরা একটা মানসিক লক্ষণ পেলাম যে সে ভয়। এখানে আমি আরো দু তিনটা কথা নিজ থেকে ইউজ করি, সেটা হলো ক্যালকুলেটর অলস, মোটা, তারপরে এয়ার থাকবে, সাইলেন্সিয়াস টিমিডিটি থাকবে, মানে বিরত থাকবে। আর একটা হলো ল্যাক অফ কনফিডেন্স, এটা অনেক মেডিসিন আছে, এটার মধ্যে থাকতে পারে। আত্মবিশ্বাস অভাব কিন্তু আছে, আত্মবিশ্বাস অভাবের কারণে কিন্তু সে ভয় পাই যায়। এতটুকু বুঝে গেছে স্যার? জি স্যার, বোঝা গেছে। তাহলে ক্যালকেরিয়া ফসের পেটটা ঝুলে থাকে, ঝুলে থাকাটা খুব একটা ভালো বুঝতে পারি না স্যার, মানে নিচের দিকে ঝুলে যায়। ক্যালকেরিয়া ফস রোগী শীর্ণ, রোগী যখন শীর্ণ তার পেট ঝুলে থাকবে।
একটা প্যাটার্ন যদি নামি থাকে আর একটা নামি থাকে, প্যান্ট করে ফেললো রুগীটা সিনে হালকা পাতলা প্যাটার্ন যদি ঝুলি পড়ছে। আর ক্যালকেরিয়া কার্ভের ফ্যাটটা কিন্তু উপর দিকে ফুলি উঠে। সাধারণত মোটা মানুষের পেট উপর দিকে থাকে আর যারা সেই মেয়েদের পেট ঝুলিয়ে থাকে। চামড়াগুলো বেশ ভাজে ভাজে ভাই জল জলের মতো হয়ে থাকে, একদম শীর্ণ। হ্যাঁ, থাকতে পারে। জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার আমরা মাইন্ডটা ভয় মনে রাখবেন, ভয়। সে যে কোনো কাজে ভয় পায়, যে কোনো কাজে সে ভয় পায়, যে তার ব্যবসা, ডাক্তার, হাসপাতাল যেখানে যাবে সে ভয়টা কাজ করে। তার ব্যথা ভালো হবে কিনা, সে যে বাজার গেলে বাজার করতে পারবে কিনা, এগুলো সব কাজে সে ভয় পায়। এই বইটা ব্যানির কাছে আছে, ব্যানির বইটা করে তার সম্পদ নষ্ট হবে। আর ব্যানি চিন্তা করে তার বিজনেস নিয়ে, তার ব্যবসা কেমন টিকাবে। তার সম্পদের ভয় পায়, সম্পদটা নষ্ট হয়ে যাবে, হাসার হয়ে যাবে, এটা ভয় পায়। কিন্তু ক্যালকুলেটর ভয় পায় যে কোনো জিনিসের ক্ষেত্রে। আর ক্যালকেরিয়া ফস ক্যালকুলেটর মানুষের লক্ষণ তো খুব একটা মনের ভিতরে নাই। ওষুধ দুইটা প্রায় কাছাকাছি ব্যবহার হয়, কিন্তু ডিফারেন্সটা অল্প। একটা হলো মোটা, একটা হলো হ্যাংলা পাতলা। আবার বলে ক্যালকেরিয়া কার্ভে কোষ্ঠবদ্ধ থাকলে আরাম বোধ করে, ক্যালকেরিয়া ফস উদরের মধ্যে থাকলে আরাম বোধ করে। আর পেটের কথা তো কয়েকবার ভালো হইলো, ও একটা ডিম খায়। ক্যালকেরিয়া কার্ভ ডিমের প্রতি খুব আসক্তি, ডিজার আছে, দুধের প্রতি অ্যাভারশন আছে। আর ক্যালকেরিয়া ফস লবণ এবং শুষ্ক মাংস খায়, লবণ এবং শুষ্ক মাংস পছন্দ করে। ক্যালকেরিয়া কার্ভ ডিম এবং কি খায়, ডিম খেতে পছন্দ করে, দুধ খাইলে তার সমস্যা করে। এই দুইটা মেডিসিনের কোয়ালিটি ডিফারেন্স, আমার কোনো ডিফারেন্স নেই। আমরা গত ক্লাসে আরো দু একদিন গত সোমবার, আগে সোমবারে আমরা কেলিব্যাক্রিয়াম এবং কেলিকার সম্পর্কে পড়ছিলাম। এই দুইটা মেডিসিনের তিনটা লক্ষণ কে বলতে পারবেন? কেলিকার, কেলিব্যাক্রিয়াম। কে বলতে পারবেন? স্যার কেলিকার মোটা সোডা, নড়াচড়ায় বৃদ্ধি, আর মানে আটা ওই যে দড়ির মতো লম্বা এবং ছিঁড়তে চায় না এরকম। আর কেউ হয়েছে? সুন্দর হয়েছে আসলে। আর কি বলতে পারবেন? দৌড়ে আছে হাঁপায় স্যার, কালিকার। শক্তি না থাকলে তো না পারবেন, অসুবিধা নেই। এটাকে মেডিসিন লক্ষণ হলো না। আর কি ঘাড়ের শক্ত, ঘাড়ে ব্যথা, স্টিফনেস এর জন্য, মানে ফ্রোজেন শোল্ডারের জন্য আপনি ক্যালিব্যাক্রিয়ামকে বলছিলেন স্যার। আর এটা তো মুখস্থ মারে দিয়ে, এটা কথাটা শিখেছি। ক্যালিব্যাক্রিয়ামের তিনটা লক্ষণ মাথায় রাখবেন, বলেন। স্যার ক্যালিকার মানে একটু স্থলতা থাকবে, আর এর রোগ বৃদ্ধি হবে শেষের রাত্রে। আর কেলিকার প্রচন্ড দুর্বলতা থাকবে, তারপরে সেনসিটিভ থাকবে, আর একটা চিলি পেশেন্ট কেলিকার। আর কেলিকার্ভের সব থেকে বড় লক্ষণ হচ্ছে চোখের উপর পাতা ফোলা, আর ফোলা থাকে, মানে ঘামটা থাকে বেশি। তারপরে এই তো কেলিকার্ভের সাথে আপনার আপনার কোমর ব্যথাটা খুব থাকবে, পার্মানেন্ট থাকেই, এটা থাকবে। আর কি বলেছেন কেলিবাই হবে বাত আর শ্লেষ্মায়, এটা পর্যায়ক্রমে থাকে কেলিবাই। আর কেলিবাইয়ের সব থেকে একটা মারাত্মক লক্ষণ হচ্ছে এর শ্লেষ্মাটা সুতোর মতো লম্বা, মানে টানলেও, মানে ছাড়তে, মানে ফেললেও, পেশেন্ট ফেললে সেটা সুতোর মতো ঝুলতে থাকে। আর এর বেদনাটা থাকে, মানে এক জায়গায় থাকে না, মানে এখানে এখানে স্থান পরিবর্তন করে কেলিবাইটা। আর আরেকটা কেলিবাইয়ের মধ্যে একটা থাকে, ওর মানে একটা ঝাপসা দৃষ্টি থাকে, মাথা ব্যথা থাকে সর্দির সাথে। সুন্দর হয়েছে। আঙ্গুল দিয়ে দেখায় দিবি একটা জায়গাতে, এই জায়গাতে। হ্যাঁ, আমি সংযুক্ত করে আবার বলি,
ক্যালিব্যাক্ট্রামে আঙ্গুল দিয়া বুকের মাঝখানে যে কোনো একটা ব্যথা দেখা দিবে, টিপ অফ নোজ দিয়ে এটা ইন্ডিকেশন করবে যে আমার এই জায়গায় ব্যথা। ব্যথাটা হঠাৎ করে আসবে, হঠাৎ করে চলে যাবে, কয়েক সেকেন্ড থেকে চলে যায়। হ্যাঁ, এটা ক্যালিব্যাক্ট্রামের খুব ভালো একটা মেডিসিন, এটা ব্যারাডোনাস আছে, অনেক মেডিসিন আছে। আমরা যখন ক্যালিব্যাক্ট্রাম আসছি তখন তার চিন্তা করবো যে সে একটা অ্যাজমা নিয়ে আসছে বা তার কানের সমস্যা নিয়ে আসছে বা বাতের ব্যথা নিয়ে আসছে, চিন্তা করবো যে সে এই লক্ষণ তার কাছে আছে কিনা। পেইন সাডেন কামিং এন্ড সাডেন সিজিং, সে আঙ্গুল দিয়ে দেখা দিবে যে ঠিক অমুক জায়গায়। হ্যাঁ, এটার অ্যাজমার এক্সামিনেশনটা কখন ঘটে? রাতে কটা বাজে ঘটে? দুইটা তিনটা, 2টা থেকে 3টা, 2টা হলো 15 মিনিট, একবারে ফিক্স টাইম হলো যদি বলেন তাহলে 2টা। হ্যাঁ, আর কেলিকারের কিন্তু 4টা থেকে 5টা, 4টা হলো মানে ভালো টাইম। আর এটার কপটা কি হইলো? এটার কপটা হইলো স্টেকি, দড়ি মারবা বলটা, আর ওটা হলো ডিপ। এই 3টা মেইন লক্ষণ। এরপরে যত রোগ আসুক আপনি মিলে মিলে 3টা দিলে হবে। 3টা কি কি হইলো? যে পেইনটা হঠাৎ করে আসবে, হঠাৎ চলে যাবে, এবং যে কোনো নির্দিষ্ট জায়গায় বিন্দুর মতো বা আঙ্গুলের মাথার মতো করে একটা জায়গায় তার ব্যথা থাকবে। কপটা থাকবে স্টেকি, আর রাতে 2টা বাজে অ্যাগ্রাভেশন, 2টা থেকে 3টা বা 2টা অ্যাগ্রাভেশন। আর রুগীটা হ্যাংলা কেলিকার থেকে কেলিব্যাক্ট্রাম রুগী হ্যাংলা পাতলা। এবার নাকের স্রাব, মাসিকের স্রাব, নাকের পানি, কফ সবগুলা থাকবে কি ওই যে লম্বা দড়ির মতো যেটা বলতেছেন বা স্টিকি যেটা বলতেছেন এটা। আর ক্লিপ কার থাকবে? একটু ডিপ থাকবে। হ্যাঁ, কেউ বলে মিস্ত্রি ওই যে মিস্ত্রির চাকার মতো। হ্যাঁ, কেউ বলে যে চোখা ধোকা পড়ে, ওটা ডিপ থাকবে। আর রুগীটা হলো এটা একটু হ্যাংলা পাতলা, ক্লিকার থেকে ক্লিপ হ্যাংলা পাতলা, ক্লিকার মোটা। এই কয়টা লক্ষণ হলো মেইন, ঠিক আছে না? আর ক্যালকেরিয়া কার্ভ আর ক্যালকেরিয়া ফসার মধ্যে মেইন কি মোটা এবং শূন্যতা, যে কতগুলো একটু আগে বললাম এগুলা। মেডিসিন পড়েন অসুবিধা নেই, মনে রাখার জন্য 3-4টা লক্ষণ এনাফ। যে কোনো মেডিসিনের 3-4টা লক্ষণ আপনি প্রেসক্রিপশন করতে পারবেন, মাঝে মাঝে একটা দিয়েও করা যায়। যেমন আমি ইদানিং নেট্টামির ক্ষেত্রে কি বলি, সব কিছু পাওয়া গেল, আসলে সমপর্যায়ে অনেক মেডিসিন থাকে। আমি নেট্টামির রোগীকে বলি যে আপনি রাগারাগি করে কারোর সাথে কথা বলেন না, কেউ আছে কিনা। হ্যাঁ, বলে যে 2জন বা 3জন 5জন আছে, তো আমি আর চিন্তা করি নেট্টামির কিন্তু আমি দিয়ে দিই। হ্যাঁ, ব্যারাডোনার ক্ষেত্রে কিন্তু ব্যারাডোনা দিব, শেষ মধ্যে বলি যে ঘুমের মধ্যে কথা বলেন কিংবা চমকে উঠেন কিনা বলি, আমি ব্যারাডোনা প্রেসক্রাইব করে দিই। এগুলো আমি দেখলাম এটা 100-100 কাজ করে। তাহলে যে কোনো মেডিসিনের 2-3টা আপনার গুরুত্বপূর্ণ লক্ষণ আপনার মাথায় রাখতে হবে। সারাক্ষণ বই পড়ার সমস্যা নাই, লক্ষণ কিন্তু 2-3টা পদের ক্ষেত্রে ওটা ডিসাইড করবেন যে আমি এই পেরিব্যাক্ট্রামটা এই কাজে প্রয়োগ করতেছি। হ্যাঁ, আমি আবার বলি, একটা রোগীর চিকিৎসা করার জন্য যথেষ্ট পরিমাণ সময় লাগে এবং বেস্ট ওইটা মেডিসিন পরিবর্তন করতে হয়। সাধারণত আমি রোগীকে 20-22 দিন আগে মানে ফেরত ঘুরে নেই। একটা রোগীর ওষুধ দেওয়ার পরে বলে যে আপনি আমার 20-22 দিন পরে আসেন। হ্যাঁ, বা 1 মাস পরে আসেন। তা এই যে সময়টা আসে, দেখা যায় রোগী হয় একটা রোগ নতুন করে কোনো একটা মেডিসিনের সিমটম নিয়ে এসছে, অথবা আমার মেডিসিন রাইট ছিল। যদি আমাদের মেডিসিন রাইট থাকে, আমরা সাধারণত যদি অ্যাগ্রাভেশন করে আমরা কোনো ওষুধ চেঞ্জ করি না, একটা পাইটাম দিয়ে রোগীকে বিদায় করে দিই বা একটা বায়োকেমিক দিয়ে বিদায় করে দিই। আর যদি আমার মেডিসিন সিলেকশন ঠিক না হয়, একটু চিন্তা করি, একটু ঘুরে একবার একটা মেডিসিন ইউজ করি। সেক্ষেত্রে আপনি কনিককে বোঝার জন্য মিনিমাম রোগীকে 20 থেকে 25 দিন সময় দিতে হবে। আপনি 1 সপ্তাহ পরে আবার আসতে বলবেন, এটা হবে না। সাধারণত আমি করি না। হ্যাঁ, তাহলে আমরা কেলিব্যাক্ট্রাম কেলিকার্ভের পার্থক্যটা 3টা লক্ষণের মাধ্যমে শেষ করে ফেললাম। একটা হলো পেন সাডেন কামিং এন্ড সিজিং কেলিব্যাক্ট্রাম, এটা আসবে না, কেলিগ্রাফের কিন্তু নাই। 2টা অ্যাগ্রাভেশন রাতের, ওটা রাতে 4টা অ্যাগ্রাভেশন। কপগুলো এটা স্টিকি, ওটা হলো ডিপ। এই 2টা মেডিসিন কিন্তু পড়া শেষ। তদ্রুপ ক্যালকিরিয়া কার্ভ এবং ক্যালকিরিয়া ফস ওটা শেষ, কিরকম এটা মোটা, ক্যালকিরিয়া ফস শূন্য। ক্যালকিরিয়া কার্ভের পাতলা পায়খানা হয়, কিন্তু পাতলা কষা থাকলে সে ভালো বোধ করে। আর কেলিফসের উদরামা হলে ভালো বোধ করে।
আর পেটটা বড় শক্ত, ওটা পেট ঝুলিয়ে পড়ে, এটা ডিম খাওয়ার ইচ্ছা, দুধ খেতে অনাগ্রহ, আর এটা কি খায়, লবণ খায়, শস্য মাংস খেতে ইচ্ছা করে। মাথারও হাট গুলা শক্ত কিন্তু নরম, অপুষ্ট, এটা ক্যালকেরিয়া ফসে হয়। আবার ক্যালকেরিয়া ফসে যে বড় বড় হাড়গুলো সংযুক্ত যেটা আছে সেখানে অপুষ্ট দেখা বোঝা যায়। যাকে এখন আসি, এই ব্যাপারে কারো সমস্যা আছে না? এই ব্যাপারে বুঝতে সমস্যা আছে কিনা? স্যার আরেকটা কি একটু রিভাইজ করা যাবে স্যার? আর একবার শুধু। কোন ব্যাপারটা? ক্যালকেরিয়া কার্ভ আর ক্যালকেরিয়া ফসের মধ্যে যে পার্থক্যটা স্যার একটু নোট করে নিচ্ছি তো, এই জন্য। আর আজকে আমি প্রথম তো। এখানে আরেকটা মেডিসিন আমরা একটু হালকা জানতে পারি, গ্রাফাইটিস এবং ক্যালকেরিয়া কার্ভ। গ্রাফাইটিস কিন্তু রোগী মোটা, হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ভ রোগী আমরা বলছি কি মোটা। তাহলে গ্রাফাইটিসে কিন্তু মূলত বয়স্কদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, আর ক্যালকেরিয়া কার্ভ কাদের ক্ষেত্রে ব্যবহার হয়? শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। গ্রাফাইটিসের দেহের ভিতরে রোগ, গ্রাফাইটিস রোগগুলো দেহের ভিতরে থাকে নাকি? আর ক্যালকেরিয়া কার্ভের রোগগুলো দেহের বাইরের রোগ, এটা মনে থাকবে, এটা বাইরের রোগ। উল্টা হয়ে গেল না স্যার? উল্টা হয়ে গেছে না? কি হবে? গ্রাফাইটিস সাধারণত বাইরে ফাটা চটা আর আর ক্যালকেরিয়া কার্ভ তো ইন্টারনাল ঠান্ডা। গুড, ধরতে পারছেন, ট্রাই করলাম আর এই ঘুমান না কি হলো, হ্যাঁ বুঝলাম। তাইলে গ্রাফাইটিসটা হলো এর ভিতর অংশ। স্যার এখানে আমি করি, আপনি যদি অনুমতি দেন। বলেন। সেটা হচ্ছে গ্রাফাইটিস আর ক্যালকেরিয়া কার্ভ আমি একটা বিষয় থেকে পার্থক্য করে ফেলি তার ফিজিক্যাল ইয়েতে। ক্যালকেরিয়া কার্ভের যে বাহুতে যে গোস্ত, শরীরের গোস্ত, এটা নড়ন চলনশীল অর্থাৎ থলথলে। আর গ্রাফাইটিসে একই রকম মোটা হবে কিন্তু তার গোস্তটা পিটা হবে, পিটা অনেকটা ইয়ের মতো, যারা ব্যায়াম করে মাসল শক্ত হয় ওরকম জিমন্যাস্টিক। জি স্যার। আচ্ছা, তাহলে গ্রাফাইটিসের উদ্ভিদ গুলা রসযুক্ত। এটার মধ্যে যে গ্রাফাইটিস আমরা শরীরের বাইরের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে তাদের যে চর্মরোগটা আসে এটার মধ্যে কি থাকে, রস থাকে। আর ক্যালকেরিয়া কার্ভ থাকে শুষ্ক, মধুর মতো চটচটে গ্রাফাইটিস। হ্যাঁ, আর এটা হলো গ্রাফাইটিসের সর্দি যেটা আছে এটা তরল থাকবে, এটা কি থাকবে, তরল। আর ক্যালকেরিয়া কার্ভের মনে ঘন নাকি স্যার? গ্রাফাইটিসে ঘন থাকবে। গ্রাফাইটিস ঘন। হ্যাঁ, গ্রাফাইটিস ঘন স্যার। না, ক্যালকেরিয়া কার্ভ ঘন হতে হবে, কালকে গ্রাফাইটিস তরল থাকতে পারে। আচ্ছা, এটা দেখে নিয়েন, এটা মুখস্থ মার দিলাম আরে, বডি নেই। এটা ব্যবহার। জি স্যার, ক্যালকেরিয়া কার্ভ তো অনেক বড় মেডিসিন স্যার, এবং গ্রাফাইটিসও বড় মেডিসিন। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিল হয়ে যায়, এরকম আছে। আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মিলে যাবে, ঠিক আছে স্যার। আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে স্যার। আমরা তরল হিসেবে ঘন হিসেবে নিই আর ওই যে গ্রাফাইটিসটার একটু মানে হালকা পাতলা হিসেবে নিই। বাচ্চাদের ওই যে উদ্ভিদগুলো নাকে যে শিং আসবে, এটা ক্যালকেরিয়া কার্ভের হচ্ছে ঘন হবে। হ্যাঁ, ঘন, আমি ঘনই মানে মাথায় ঘনই আছি। আচ্ছা, এখানে আমরা এখন ব্যবহারের দিকে চলে যাই। হ্যাঁ, ব্যবহারটা এটা আমি অহরহ ক্ষেত্রে করি। আমি যেটা বলি প্রিভেন্টিভ নিউমোনিয়া, প্রায় সময় প্রেসক্রিপশন লিখে দিই যে 3-4টা মেডিসিন ব্যবহার করি, তার মধ্যে কিন্তু ক্যালকেরিয়া কার্ভটাও থাকে যদি রোগী গঠনতন্ত্র মিলে যায়। রোগী মোটা আসলেও মাঝে মাঝে পাতলা পায়খানা হয়,
এখন সব 15 দিনের বাবু বা 1 মাসের বাবু সে কথা বলতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমি এটা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, 12 দিনের 12টা ডোজ দিয়ে দিই, সাথে মেডোরিনাম বা তুজা একটা ডোজ দিই, বলে যায় এটা 3 বার ইউজ করবেন, বা ওষুধ পরিবর্তনও করি যে আগামী 6 বছর পাতলা পায়খানা এবং জ্বর ছাড়া কোনো রোগ আসবে না। আমি এই কথা আপনাদের বারবার বলার একটা কারণ হইলো, যেমন আমি আজকে একটা রোগী এরকম করি, 15 দিন পর আমার চেম্বারে আসছে নতুন বাবু এই সমস্যার জন্য। এটা একটা ভালো মার্কেট আছে আমার। আমি প্রতি মাসে 15 থেকে না 15 না 20 থেকে 30 রোগী পাই। শুধু নতুন বাবু আগামী 6 বছর পাতলা পায়খানা জ্বর ছাড়া কোনো রোগ আসবে না। কয়টা মেডিসিন ব্যবহার করি বলেন তো, কেউ কে বলতে পারবেন? একজন বলেন, একজন। লাইকোপোডিয়াম, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্ব। ব্রায়োনিয়া, হ্যাঁ। ব্রায়োনিয়া। এন্টিমটাড আজকেটা দিয়েছে ব্রায়ানিয়া, ঠিক আছে না? অ্যান্টিমটাড আজকে আমাদের চেম্বার তখন একটা মেয়ে ছিল, এন্টিমটাড, ব্রায়ানিয়া, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, আর মাঝে মাঝে তুজা, মেডোরিনাম এগুলো ইউজ করতে বলি। রোগী যদি গঠনগত মোটা হয়ে থাকে তাহলে আমরা লুজ মোশন থাকলে, মোটা হইলে, গায়ের ঘাম থাকলে ক্যালকেরিয়া কার্বটা মাথায় রাখবেন। মাথায় জন্মের পরে একটা রোগ হয়, এটা বলে তিলকে বলে তেল বা হাইড্রোসেফালাস নাকি বলি ইংরেজিতে, এরকম কিছু হবে। এটা পাইছে না রোগীটা অনেকে পাওয়া যায়। আমি আমার চিকিৎসা জীবন শুরুতে কয়েকটা পাইছি। ওই যে মাথার এক জায়গায় ফুলি যায়, জি স্যার, পাইছেন না রোগী এরকম কেউ? হাইড্রোক্যাপিলাস। এটা আদতে কোনো চিকিৎসা দরকার নেই। এটা কোনো চিকিৎসা দরকার নেই, এটা অটোমেটিক ভালো হবে। আর চিকিৎসা মন চাইলে আমাদের ক্যালকেরিয়া ভালো মেডিসিন, আর্নিকা ভালো মেডিসিন, ক্যালকেরিয়া পসো ভালো মেডিসিন। আবার বলতে যে চিকিৎসা কোনো দরকার নাই, এটা অনেকে ওই চিকিৎসাটা হওয়ার পরে, ভালো হওয়ার পরে ফেসবুকে ছবি দেখে মানুষে অনেক কিছু করে ফেলছে। আসলে কোনো কিছু করার দরকার নাই। সে 30 দিন 40 দিন পরে অটোমেটিক কি হবে, এটা আস্তে করে পানিগুলো সরে যাবে। আর ওষুধ যদি দিতে মন চায়, হাইড্রোসেফালাস রোগের নাম সম্ভবত, এটা ব্যবহার করা যায়। আর্নিকা ভালো মেডিসিন, ক্যালকেরিয়া পসো ভালো মেডিসিন। শিশুদের যে কোনো সব রোগে, দাঁত উঠার সময় যে রোগ হয়, পাতলা পায়খানা হয়, বলেন স্যার। স্যার ওই আরেকটা জায়গায় মানুষ মনে করে কেরামতি বা বাহাদুরি, এটা স্যার এমনি এমনি ঠিক হয়ে যায়, সেটা হচ্ছে হার্টের ছিদ্র। এটা যদি সব ছিদ্র ভালো ভালো হয় না, হ্যাঁ, সেটা সাইজের উপর ডিপেন্ড সব ভালো হয় না। হ্যাঁ স্যার, ডিপেন্ড করে। হ্যাঁ, সাইজ কত, যদি সাইজ ছোট থাকে এমনি এমনি ভালো হয়ে যায়। রোগী সব মানে ডাক্তাররা খুব বাহাদুরি নাই। আসলে এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং। যে যত ভালো ব্রেস্ট ফিডিং করাতে পারবে বাবুর, ম্যানেজমেন্ট রাখতে পারবে, তত দ্রুত রিকভারি হবে। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আমার রিলেটিভ বলতে আসছিল গত মাসে, আমি বললাম যে ওয়েট করে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। না, তবে এই জায়গাটায় তার ব্রেস্ট ফিডিং এবং মাকে বেশি বেশি দুধ বৃদ্ধির জন্য এবং পুষ্টিকর দুধের পুষ্টি বৃদ্ধির জন্য সেই ধরনের খাবার দিতে হবে, নাহলে কিন্তু দেরি জি হবে। স্যার, জি স্যার, জি স্যার, আল্লাহর রহমতে ইমপ্রুভ হচ্ছে এটা। জি শাহাদাত স্যার, প্লিজ। ওই ক্ষেত্রে শ্বাসকষ্ট আসলে এটা ম্যানেজ করতে হবে। আর যদি কাশি শ্বাসকষ্ট আসে, ওই ম্যানেজমেন্টটা দিতে হবে। আর এমনি আসলে কিন্তু রোগীরা একসময় জানি যাবে দেশে কিভাবে ভালো হয়। হ্যাঁ, এটা জানি যায়। তো আপনি যদি বাজারে নেন তখন আপনাকে কিন্তু ফল ডাকবে। এই জন্য যেটা রুগী জানে, রুগী এখন তো যেমন ওষুধ হোলসেল করতেছে, তো এই কারণে দেখা যায় অনেকে আজকে একটা গিয়ে সিনিয়র পেছনেটা নিয়ে আসছে অনলাইন থেকে। আমি বললাম না, ওটা আমার থেকে নিলে ওদিকে যান, আমি এগুলো বিক্রি করি, ওদিকে ওই পাশে যান। আর একটা আনছে আপনার টার্নের একটা, আমি যে ওদিকে যান। এখন বলার উদ্দেশ্য হলো এরা অনলাইন থেকে ওই যে ইউটিউবার কতগুলো আছে, ওদের থেকে মেডিসিনের স্ক্রিনশট দিয়ে ডিসেম্বরে নিয়ে আসে। হ্যাঁ, এখন এগুলা ধরেন এরা গুগলে সার্চ করে, এরা পড়ালেখা করে, অনেক সময় এমন প্রশ্ন করে যে আমরা অত প্রস্তুত নেই। এখন কোনো রকম মাথা তুলে বাঁচার চেষ্টা করি আর এই জন্য রুগীরা জানানোর কথা মনে করেন, রুগীরা কিন্তু জানে রোগটা কিভাবে ভালো হয়। হ্যাঁ, যেমন আমাদের আর একটা হচ্ছে হেমিফেনজিয়া, তো নাকি হেমিফেনজিয়া কি, ওটা রক্ত জন্মে লাভ করি, হেমাঞ্জিওমা। হেমিফেনজিয়া, হেমেনজিওমা কিন্তু ন্যাচারালি অনেক সময় রিকভার হয়ে যায় 6-7 বছরের ভিতরে।
এখন আমাদের ডাক্তারি ভাষা কতগুলো ওষুধ দিয়ে বলে যে আমি খুব ভালো করি, আমি একটা দিয়েছি এরকম করি গ্রুপে, আসলে কিন্তু আমি তখন জানতাম না। আমি কোটার করে একটা এক্সপায়ার ভালো হওয়ার পরে দিছি যে অনেক কিছু, কিন্তু আমি পরে দেখি যে এটা আসলে ন্যাচারালি 6-7 বছরের মধ্যে অটোমেটিক হয়ে যায়, ভালো হয়ে যায়। তো কিছু কেস আছে আমরা যখন এগুলো নিয়ে বলি তখন ওই যারা আমাদের বিপক্ষ শক্তি আছে তারা হাসাহাসি করে, কয়, "এই তো এমনি ভালো হবার কথা, এই আবার ট্রেনিং এর বাধা করতেছে।" এগুলো সাবধান থাকবেন। কদিন আগে দেখলাম একটা ক্রিয়েটিনিন তার 1.3 সে বিএসএনএল ডাক্তার 1.3 কে সে নর্মালে, এটা কিন্তু নর্মাল, এখন 1.4 ও নর্মাল। সে ওষুধ খাওয়ার পরে কিডনিটা চলে এসছে 1 এর নিচে। 8.87 মনে হয় দেখাচ্ছিল সম্ভবত। এক নাম্বার দরকার নাই। হ্যাঁ, তো একটা অ্যাড দিয়ে দিল, কিন্তু এটা কিন্তু যখন এটার নাম বলা দরকার স্যার, এটা প্রচার হওয়া দরকার স্যার। অনেক ডাক্তার স্যার আপনাদের সাথে ব্যাচে বা বিএসএস করছে, আমি ওইভাবে বলতেছি না। তখন তাকে আমি মেসেঞ্জারে নক দিলাম, তুমি এটা কাজটা ঠিক করো নাই, আগে তো নর্মাল ছিল এখন নর্মাল আছে, কিডনি সবসময় এটা আপডাউন করে পারবো। এটা নেজাল পলিপ, যদি রোগী গঠনতান্ত্রিক ভাবে যদি মোটা, ওই যে তাদের ডিম খাবার ইচ্ছা, পেট বড়, হ্যাঁ, মানে বাথরুম নরম থাকে, হ্যাঁ, এগুলো যদি মিলে নেজাল পলিপে কিন্তু এটা ব্যবহার করা যায়। যদি নাক থেকে রক্ত পড়ে সেক্ষেত্রে একটা মেডিসিন বলে যে কমন একটা মেডিসিন কি আসতে পারে, ফসফরাস। নাক থেকে রক্ত পড়লে গুড ফসফরাস। হ্যাঁ, এমন কার নাক থেকে রক্ত পড়লে ফসফরাস আমরা মাথা রাখতে পারি সাধারণভাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো মেডিসিন আছে, আমরা সাধারণত ফসফরাস মাথা রাখতে পারি যদি তার গঠন মিলে। যদি ফসফরাস লম্বা, হ্যাঁ, অ্যাংলাবতার রোগী, ক্যালকিরা কার্ভ কিন্তু কি মোটা সহ রোগী। হ্যাঁ, সেক্ষেত্রে পলিপাসের ক্ষেত্রে আমরা আরো 3টা ক্লাসে বলছিলাম, আজকাল বলতেছি যে আমরা টিউক্রিয়াম মাদার লাগাইতে পারি, সেঙ্গুনিয়া নাইট মাদার টিনচার শুধু খাওয়ার জন্য দিতে পারি, লেমনা মাইনর এক্সটার্নে লাগাইতে পারি। আমি সাধারণত তুজা মাদার আর ম্যাক্সিমাম রোগীকে লাগাইতে দিই, তুজা মাদার ম্যাক্সিমাম রোগীকে লাগাইতে দিই আর লেগে তুজা প্লাস, তাহলে সেখানে কিন্তু তুজার সাথে লেমনা মাইনর থাকে। যদি তুজা প্লাস লাগে তুজার সাথে লেমনা মাইনর দুইটা একসাথে দিয়ে আমাদের লাগাইতে বলি। আর বা সিন্টোমেটিক মেডিসিন যেটা আছে এটা প্রায় সময় ইউজ করি। যদি ক্যালকিরা কার্ভ থাকে ক্যালকিরা কার্ভ দিই, টিউবারকুলিনাম দেওয়া হয়, ওলিয়াম সিপে দেওয়া হয়, নেজাল পর কিরিব্যাক্টাম দেওয়া হয়। কিন্তু এক্সটার্নালি কি ইউজ করবো, সেঙ্গুনেরিয়া নাইট, লেমনা মাইনর, তুজা মাদার্স। তাহলে আমরা নেজাল পরিবেশ এটা ব্যবহার করতে পারি। এডিনয়েড গ্ল্যান্ডের যে সমস্যা আজকে পাওয়া গেছে, এক্ষেত্রে যদি গঠন মিলে, আবার বলি ক্যালকিরা কার্ভে গঠন মিললে অন্য ওষুধ চিন্তা করার দরকার নাই। ক্যালকিরা কার্ভ, গ্রাফাইটিস, ক্যালকেরিয়াপাস, নেক্টামিউর, ফসফরাস, এগুলো কিন্তু যারা অভিজ্ঞ ডাক্তার তারা রোগীর চেহারার দিকে দেখলে, রোগী যখন চেম্বারে ঢুকে, হ্যাঁ, ওরা কিন্তু বুঝতে পারে যে এটা আমার এই মেডিসিনের রোগী। সেক্ষেত্রে কিন্তু আপনি 2-একটা কথা জিজ্ঞেস করি সময়টা পাস করে ইফটা দিয়ে দিলেন। হ্যাঁ, এডিনয়েডের ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা মেডিসিন। সেক্ষেত্রে আমি কি টিউবারকুলিনাম 3টে ডোজ দিই, পরপর 3 দিন 1 ml 3টে ডোজ দিয়া। এডিনয়েডের ক্ষেত্রে ক্যালকিরা কার্ভ গোটা থাকলে ক্যালকিরা কার্ভ দিয়ে দিই, সাথে কেলি আয়োড দিয়ে দিই বা ব্যারেটা কার্ভ দিয়ে দিই। 3x জার্মাটাইটেশন পাওয়া যায়, কেলি আয়োড 3x বা ব্যারেটা কার্ভ 3x যেটা হাতে কাছে পাই, সাথে আর মন চাইলে সেক্ষেত্রে ক্যালকিরিয়া ফ্লোর বা ক্যালকিরিয়া ফসও ব্যবহার করি। ক্যালকিরিয়া ফস খুব ভালো মেডিসিন, দেওয়ার দরকার নাই। আপনার এডিনয়েডের ক্ষেত্রে আপনার সিম্পটোমেটিক মেডিসিনের পাশাপাশি আপনার যেটা চুজ করবেন ওই মেডিসিন টিউবারকুলিনাম হোক, কেরিব্যাক্টাম হোক, ক্যালকিরিয়া কার্ভ হোক, থুজা হোক, যেটা হোক, এটার পাশাপাশি কেলি আয়োড অথবা ব্যারেটা কার্ভ 3x টাইট্রেশন জার্মানি, আর বায়োকেমিক ইউজ করলে ক্যালকিরিয়া ফ্লোর অথবা ক্যালকিরিয়া ফস। সাধারণত আমি এত ব্যারেটা কার্ভ দিলে ক্যালকিরিয়া ফ্লোর দিয়ে দিই, আর কেলি আয়োড দিলে ক্যালকিরিয়া ফস দিয়ে দিই। তবে টিউবারকুলিনাম 3টে ডোজ থাকবেই। প্রথম শুরুতে আমি এটা দিয়ে শুরু করে দিই।
তাহলে এডিনোয়েড চিকিৎসা মোটামুটি কিভাবে কেমনি করা যাবে? এডিনোয়েডে কেমনি করা যাবে? টিউবারকুলিনাম, কেলি আয়োড, বেরেটাকার, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই, গিলে যেতে পারবে, সমস্যা নেই, শুরুটা এভাবে করতে পারবে না। বুঝা গেল? স্যার জি স্যার, জি বুঝতে স্যার পারলাম। বলছি। স্যার আমাদের মধ্যে একজন হাত হ্যাঁ, তুলে এটা আছে, হলো শারমিন আক্তার ম্যাম কিছু বলবে, হাত তুলে আছে অনেকক্ষণ ধরে। বলেন। শারমিন আক্তার ম্যাম শুনতে পাচ্ছেন? সম্ভবত ভুল করে হাত তুলে রেখেছে। স্যার আপনি আপনার আলোচনা চালু করুন স্যার। একটা হলো অটাইটিস মিডিয়া, কানের পানি, কানের পুজ, হ্যাঁ, কানেতে পুজ বেরোলে রুগী যদি ক্যালকেরিয়া কাপে গঠন মতো হয় দিতে পারবেন, সেখানে কানের পুজগুলো কি হবে? গাঢ় হবে। নাকের পানিটা কেমন হবে বলছিলাম? ঘন। নাকের পানি ঘন হলে কানের পুজটা ঘন হবে। কানের পুজের চিকিৎসা কিন্তু সহজ, এটা কিন্তু সহজ চিকিৎসা, আগে বলছি আজকে বলতেছি। বাচ্চাদের ক্ষেত্রে সেপিডিনাম দিয়ে আজকালে সেপিডিনাম রাষ্ট্রক দিয়ে শুরু করি, সেপিডিনাম এবং রাষ্ট্রক। এখানে মূল উদ্দেশ্য থাকে যে নাকের পানি বন্ধ করা, নাকের পানি বন্ধ হলে কানের পুজো অটোমেটিক বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমি সাধারণত সেপিডিনাম আর রাষ্ট্রক দিয়ে এটা শুরু করে দিই। ইদানিং গত 1-2 বছর যাবত এটার সাথে বোরাক্স, রিএক্স, টেট্রোরেশন, জার্মানিটা ইউজ করি। এটা তাহলে মধ্যকর্ণে যে আমাদের ইনফেকশন আছে, বোরাক্স ওষুধটা এই ইনফেকশনটা হিলিং করে। আর যদি রোগী মোটা হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্পের গঠন দেখলে ক্যালকেরিয়া কার্পের সাথে সেপিলিনাম, ক্যালকেরিয়া কার্প সাথে বোরাক্স একসাথে দিয়ে দিই। ঠিক আছে? তো আমার ফেভারিট মেডিসিন হলো কি? রাস্টক্স, মাক্সল, সেপিলিনাম, সালফার। এটা স্যার অটাইটিস ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি যেগুলো ইউজ করেন রোগী কন্ট্রোলে চলে আসবে। তবে রোগী যদি খুব ক্রনিক হয়ে থাকে ভালো হওয়া খুবই টাফ। কিন্তু যাদেরকে আমি গত 2 বছর যাবত বা 3 বছর যাবত বোরাক্স টাইট্রোরেশনটা ব্যবহার করলাম, তারা মোটামুটি সবাই ভালো আছে। বোরাক্স আর কি কাজে ব্যবহার করা যায় কেউ বলতে পারবেন? হাফেজ গুড। এই রমজানে রমজানে আসবে, মিনিমাম আমার পরামর্শের মধ্যে 1 থেকে 1,500 হাফেজে এটা কিনে খাবে। পরিষ্কার থাকবে, এটা পরীক্ষিত জিনিস। স্যার আমার হাসছে। যদি তার মেধা কোনো সমস্যা না থাকে, কিন্তু স্যার আমি সাভার এলাকায় কয়েকটা এখন থেকে আমার কাছে মনে হচ্ছে 300 স্টক আছে। সাভার এলাকায় কয়েকটা ফার্মেসিতে খেয়াল করলাম, খোঁজ করলাম, বোরাক্স নাই, টাইট্রেশন নাই। হ্যাঁ বলে মানে সাভার এলাকায় কয়েকটা বড় বড় গলার স্বর পরিষ্কার করার কাজে ব্যবহার করব। আর কানের ইনফেকশনের জন্য, হিলিং এর জন্য সাধারণত রাস্টার সিপিরিনাম, ক্যালকেরিয়া ফস এগুলো এনাফ। হ্যাঁ, এবার একটা দুটা মশা দিতে পারেন। তো কোনে কেসে বোরাক্স আমি গত 3-4 বছর ব্যবহার করতেছি, যা ব্যবহার করি মোটামুটি ফলাফল ভালো, খারাপ নাই। তাহলে আমরা কান এখানে ব্যবহার করতে পারবো। মামস, যদি মামস রোগ পাওয়া যাবে যখন ঠান্ডা গরমের মাঝামাঝি, এই শীত যাওয়ার পরে মামস রোগে আবির্ভাব ঘটবে, সেক্ষেত্রে যদি মামস ক্ষেত্রে আপনি যদি ক্যালকেরিয়া কার্পের লক্ষণ পান, একটা ডোজ খাওয়া দিলে হবে। এটা না খাওয়ালে 7 দিন পরে 10 দিন পরে ভালো হবে। আপনার কাছে যখন আসে তখন টাকা শেষ করার জন্য একটা ডোজ দিয়ে দিলেন, যেটা মনে হয় বেরোটো না হোক, এখন এটা ক্যালকেরিয়া কার্প একটা ডোজ দিয়ে 2টা প্যাটার্ন ধরে বাইরে পাঠিয়ে দিবেন, বলেন যে 10 দিনের মধ্যে ভালো হবে, খাওয়া দাওয়াটা তল করে যাও করে খাওয়াতে বলবেন, একটু উপদেশ দিয়ে তাহলে পাঠিয়ে দিবেন। একটা রোগের কথা মনে পড়ছে, কয়টা রোগের কথা মনে পড়ছে এটা বলবো। এটা হলো মৃগী রোগ। আমার হাতে মৃগী রোগ 4-5 জন ভালো আছে, আলহামদুলিল্লাহ কমপ্লিট ভালো আছে। তার মধ্যে একটা মৃগী রোগ, তার বাবার একজিমা ছিল, তার বাবার একজিমা থেকে তারা সবাই একজিমাটা প্রাপ্ত হয়েছে। এটা মহিলা ছিল, সে ওটা প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, তো আমি এই রোগটাকে অনেক মেডিসিন ইউজ করা হয়েছে,
তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাকে আমি ক্যালকুলেটর কার্ভ দেওয়া হয়েছে। সাইলেশিয়া পরে ইউজ করা হয়েছে, ক্যালকুলেটর সালফ ইউজ করা হয়েছে, মেডিসিন অনেকগুলো ইউজ করা হয়েছে, কিন্তু ক্যালকুলেটর কার্ভ দেওয়াতে তার ওই চোখটা আবার বাসি উঠছে। যদিও এই সময়টা 3-4 বছর লাগছে, 4 বছরের ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালকুলেটর কার্ভ সে খাইছে। হ্যাঁ, তো ওই ক্যালকুলেটর যখন তার অ্যালার্জিটা অ্যাগ্রাভেশন করলো, আমি মনে করলাম যে এটা তার ভালো উপকার হয়েছে। এই জন্য চাপা পড়ে চর্মরোগ, চাপা পড়ে মেয়ে রোগ যেটা হয়েছে, ওই ক্যালকুলেটরটা তার ভালো কাজ করে ফেলছে। তাহলে আমরা আবার একটা দিকে যাই যে ক্যালকুলেটর আর ক্যালকুলিয়া আর গ্রাফাইটিস এর মধ্যে ডিফারেন্স কি হবে? কে বলতে পারবেন? ক্যালকুলিয়া কার্ভ আর গ্রাফাইটিসের ডিফারেন্স কি কে বলতে পারবেন? স্যার ক্যালকুলিয়া কার্ভ ডিম খেতে ভালোবাসে, ঘুমের ঘরে শুলে মাথা ভিজে ঘামে বালিশ ভিজে যায়। ক্যালকুলিয়া কার্ভ ল্যাক অফ কনফিডেন্স, কোনো কিছুতে আত্মবিশ্বাস নেই, তার জন্য সে একটা সবসময় গাইড উপর নির্ভর করে। তারপরে অল্পে হাঁপিয়ে যায়। হ্যাঁ, মানে একটু সিঁড়িতে উঠলে মানে একটু বেশি কাজ করলে বুক ধরপড় করে হাঁপিয়ে যায়। আর ক্যালকুলিয়া কার্ভের পেটটা ফোলা থাকে, বিশেষ করে মোটা সোটা হয়। ক্যালকুলিয়া কার্ভ থলথলে হয়, আর পেটটা বড় দেখায়। ক্যালকুলিয়া কার্ভ অল্পে ঠান্ডা লাগে, আর এর পাতলা কোষ্ঠকাঠিন্য থাকলে ভালো ফিল করে ক্যালকুলিয়া কার্ভ। আর কি গ্রাফাইটিস বলেন? গ্রাফাইটিস বাইরের দিকের রোগ, মানে চটা ফাটা মোটা গ্রাফাইটিস সহজে মনে থাকে। আর গ্রাফাইটিসের আমি তো জানতাম যে সবকিছু একটু হলুদ বর্ণের গাঢ় স্রাবটা, এটা। আর স্যার কি বললেন? স্যার আর কি বললেন? ফ্যাটি এন্ড ফ্লাভি। গ্রাফাইটিস হলো ফ্যাট, ফ্যাটি এন্ড ফ্লাভি, এটা মনে রাখতে হবে। আর একটু এর গ্রাফাইটিসের গ্রাফাইটিস মোটাটা হয় থলথলে টাইপের, আর এই ক্যালকুলিয়া কার্ভ মোটা সেটা হয়। আর এখানে গ্রাফাইটের মাংসটা সলিড, এটা বুঝবো। হ্যাঁ, যারা জিম করে, হ্যাঁ জিম করে না, জিম টাইট হবে, মাংসপেশিটা টাইট হবে, শক্ত হবে, জিম করার মতো হবে। আর ক্যালকুলিয়াটা একটু থলথলে, মানে হাড়টা যেন নেই সেরকম মনে হবে একটা, মানে থলথলে টাইপের। হ্যাঁ, এখানে কনস্টিপেশন আসতে পারে, গ্রাফাইটিসে কনস্টিপেশন থাকবে, ক্যালকুলিয়া কার্ভে লুজ মোটা থাকতে পারে, এটাও নিয়ে আসতে পারে না। আর গ্রাফাইটিস গরম কাতর, ক্যালকুলিয়া কার্ভ ঠিক কাতর, এটাও নিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, আমরা পিত্তে পাথরের একটা মেডিসিন খুব বেশি ব্যবহার করি, কয়েকবার বলা হয়েছে, কি কি কে বলতে পারবেন? পিত্তে পাথরে আমি বলি, আমি পিত্তে পাথরে পাথর যাওয়ার জন্য কোন মেডিসিন কখনো কাউকে দিলে কোনো কাজ হয় নাই। লাইকোপোডিয়াম ব্যথা কমানোর জন্য কথা বলি, ব্যথা কমানোর জন্য কি কি মেডিসিন কে বলতে পারবেন? পিত্তে পাথরে ব্যথা কমানোর জন্য কার্ডিওস্ট্যাটিক। কলসিল কাজ করে নাকি? বেশ একবার বলা হয়েছে, কাজ করে না। অনেক মেডিসিন আমি যেটা ইউজ করি সেটা হলো ক্যালকুলিয়া কার্ভ। হ্যাঁ, ক্যালকুলিয়া কার্ভ বা লাইকোপোডিয়াম, ওটা 3টা ডোজ, 200 পাবা 3টা ডোজ পরপর 3 দিন দিয়েছি। দেওয়ার পরে বায়োকেমিক দিই, নেপটাম সালফ, ক্যালকুলিয়া পজ, ম্যাকপজ, এগুলা 4 ঘন্টা পর খাবে। এখানে ক্যালকুলিয়া কার্ভ একটা ভালো মেডিসিন, পিত্তে যে কোনো পেন সে বন্ধ করবে। যদি কোনো কারণে না পারেন, ক্যালকুলিয়া কার্ভের উপরে লাইকো দিতে পারেন। স্যার বায়োকেমিক, নেট্রামফাস, ম্যাকফাস, আর একটা কি বললেন? নেপটাম সালফ, ক্যালকুলিয়া পজ, ম্যাকপজ, এই 3টা মাস্ট বি থাকে। আর ক্যালকুলিয়া কার্ভ অথবা লাইকোপোডিয়াম থাকে। ঠিক আছে, বেশ কয়েকবার বলা হয়েছে। এবং এটা যে রোগী দিলে ব্যথা বন্ধ হয়ে যায়, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, ব্যথা বন্ধ হবে। হ্যাঁ, ক্যালকুলিয়া কার্ভ, লাইকোপোডিয়াম, যেটা মন চায়। এখানে সাইক্লিক আকারে একটা চিকিৎসা চলে আমাদের এখানে। সাইক্লিক, যদি আপনি কোনো কাজে ফেল করতেছেন বা আপনি রোগীটা চেহারা দেখে বলবেন যে আপনি ক্যালকুলিয়া কার্ভ দিবেন, সেক্ষেত্রে একটা সিস্টেম আছে, যেমন
ক্যালকিরিয়াকার লাইকো সালফার, এটা সাইকেল আছে। আপনি যদি এই সাইকেলটা রোগীকে দিয়ে দেন, অনেক রোগ কিন্তু রিমুভ হয়ে যায়। সাইকেলটা কিভাবে, একটা রোগী ক্যালকিরিয়াকার দিলেন, পরে 2 মাস পরে তারা লাইকোপোডিয়াম দেওয়া হইলো, পরে আরো 2 মাস পরে তাকে সালফার দেওয়া হইলো। দেখা গেলো তার কি রোগ, কিছু রোগ আছে, রোগগুলোর মধ্যে 70 থেকে 80% অটোমেটিক কি হয়, রিমুভ হয়ে যায়। আমি অনেক সময় দুষ্টামি করি, স্টাইলে চলে যাই যে রোগীটা মোটাসোটা আসছে, এখন তাকে ক্যালকুলেটর দিয়ে দিলাম, পরের বার লাইকোপোডিয়াম দিয়ে দিলে ওই পাশে নোট রাখে যে পরের বার লাইকোপোডিয়াম দিয়ে দিব, কোনো লক্ষণ জিজ্ঞেস করি না। হ্যাঁ, পরে 2 মাস পরে আবার সালফা দিয়ে দিলাম, তার মনে অবশ্যই ভালো থাকবে। এটা অনেক বইতে লেখা আছে এবং এটা বাস্তব সত্য। জি তাহলে স্যার, সাইকেলিক চিকিৎসা করতে গেলে আমরা কি করবো? ক্যালকুলেটর, লাইকো, সালফার, অথবা সালফার ক্যালকুলেটর লাইকো যে সিস্টেমে আসে, ঘুরিয়ে আসে রোটেশনে, এটা ইউজ করবেন। এটা খুব ভালো মেডিসিন। আর একটা রুগী পাওয়া যায়, এটা পাবেন রোগীর মোটা হইলে ঘাড়ে, ঘাড়ে বা যে কোনো জয়েন্টের নিচে এখানে কতগুলা আলসার দেখা যায়, না কত দেখা যায়, হ্যাঁ কত দেখা যায়, এগুলো থেকে একটু দুর্গন্ধ ফুসপানিও যায়। তো এটা আসলে কিন্তু যারা মোটার শরীর ওদেরই হয়, বাংলা পাতলা সাধারণত এগুলো হয় না। যে বাবুগুলো মোটা, জন্মসহ মোটা ছিল, ওদের ঘাড়ে ক্ষত আসে, বা নি জয়েন্টের অ্যাঙ্কল জয়েন্ট, নি জয়েন্টে ক্ষত আসে, ব্যাক সাইডে, এগুলো নিয়ে যদি মোটা হয়ে থাকে ক্যালকুলেটরটা 12 মেডিসিন। আর যদি মন চায় উপর দিয়ে নিচে মাদার বা কোকোনাটও লাগাইতে পারবেন, যাতে এখানে আর কিছু না হয়। আর যদি কনস্টিপেশন থাকে, বাথরুম হয় না, সেখানে গ্রাফাইটিস চলে আসবে। আর যদি লুজ মোশন আসে যায়, সেখানে সলিনাম চলে আসবে। তাহলে মেডিসিন এখানে 3টা, বেশি ইউজ করা লাগে না, ক্যালকুলিয়াকার, গ্রাফাইটিস আর সলিনাম। এটা বছরে কয়টা রোগী পাওয়া যায় আপনারা পাবেন। এটা হয়, কদিন আগে আমাদের গ্রুপে এক ডাক্তারে ফোন করছে, আমি 3টে ইউজ করি, যেটা মন সেটা দিয়ে দেন। এটা বুঝতে পারছি না স্যার, গার্ডে হয়, গার্ডে সাধারণত দেখবেন যে বাজের মধ্যে সে মানে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হওয়ার পরে এখানে তার ওই যে চর্ম দেখা দিয়েছে আর কিভাবে বুঝতে পারি। শুষ্ক থাকে, বীজ থাকে, বীজে থাকে সাধারণত একটু দুর্গন্ধ বাইরে। তাহলে ক্যালকুলেটর, গ্রাফাইটিস, আর একটা কি আছে, সরিনাম। সরিনাম কি হবে, লুজ মোশন হবে, দুর্গন্ধ, শীতকাল সাথে বোঝা যাবে না। যদি গ্রাফাইটিস বা ক্যালকুলেটর রোগী না হয়, একটু শুনে থাকে, সেক্ষেত্রে লুজ মোশন হলে, দুর্গন্ধ হলে সরিনাম দিতে পারি। আর মোটো হইলে ওই দুইটার মধ্যে ক্যালকুলেটর লুজ মোশন আর গ্রাফাইটিস কনস্টিপেশন। ক্লিয়ার? স্যার ঘাড়ে বলতে সেই মোটা বাচ্চার কারণে মোটা হওয়ার জন্য সেই ঘাড়ের ভাঁজের মধ্যে হয় সেটা, এমনি ঘাড়ের উপরের অংশ হতে পারে। স্যার আপনার মাইক্রোফোন অফ আছে। আমাদের মধ্যে হাত উত্তোলন করেছিলেন বিশ্বনাথ দত্ত স্যার, হাত নামিয়ে নিয়েছেন। স্যার কিছু বলবেন বিশ্বনাথ দত্ত স্যার? হ্যাঁ, ওই ব্যথা কমানো, গল ব্লাডারে ব্যথা কমানোর জন্য বলছিলেন না? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যায়, বলেন স্যার। ব্যথা কমানোর জন্য একটা ভালো ওষুধ আছে, সেটা হচ্ছে কোলেস্টেরিয়াম। কোলেস্টেরিয়াম 3x পাওয়া যায় সোয়াবে। তা আমার এখানে একজনের গল ব্লাডারে 10 mm পাথর হয়েছে, সে অপারেশন করছে না। বিহারে মধুবনীতে দেখিয়েছিল এক ডাক্তারবাবুকে, তারপরে ওনার হাজবেন্ড কলকাতা বদলি হয়েছেন, তা আমাদের সল্টলেকে এসে যে আমার ব্যথা কমানোর ওষুধ দিন। আমি যে এটা তো অপারেশনের কেস, গল ব্লাডারে এরকম 10 mm ওরা আল্ট্রাসোনোগ্রাফি করে এসছে। তা ব্যথা কমানোর জন্য যতগুলো কেসে আমি এরকম ব্যথা ছটফট করছে, কোলেস্ট্রিয়াম 3x, হ্যাঁ, দিয়েছি এবং সঙ্গে সঙ্গে ব্যথা কমে যায়। তারপরে বলেছি যে আবার টেস্ট করবেন, আল্ট্রাসোনোগ্রাফি করবেন। আর আরেকটা ওষুধ দিয়েছিলাম, ফেলতৌরি।
ওইটাও কিনতে পাওয়া যায় 3x হিসেবে 6x হিসেবে। তার পায়খানার রং হচ্ছিল সাদা, সে আবার হলুদ এসছে। কিন্তু এতই গরিব নাকি কি ব্যাপার করছে না, আমি আর ওষুধ দেবো না, আপনি আবার আল্ট্রাসোনোগ্রাফি করবেন, আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আমার সাথে দেখা করবেন। এইটুকু শেয়ার করলাম। ঠিক আছে স্যার? পলিস্টেরিয়ামে আমি গাড়িতে গিয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি ব্যথা কমানোর জন্য। এটা আমি এআরএস নোট আর বরিক মোটিয়ামের থেকে কালেকশন করে প্রায় আমি 20 বছর যাবত ব্যবহার করি। ছটফটানি ব্যথা কমে যায়। আমার দেওয়ার ভঙ্গিটা আবার অন্যরকম। 3 ml জলের মধ্যে একটা দানা দিয়ে আরএস দিয়ে দিই, ওইটাকে ডাউনওয়ার্ড স্ট্রোক করে খেতে বলি, তাতে খুব সুন্দর হয়ে যায়। আমার একটা ফাইল এখনো কেনা আছে, শেষ হয়নি, খুব সুন্দর কাজ করে। খুব অল্প পরিমাণ ডোজ, সূক্ষ্ম মাত্রা দিয়ে দিই, ওইটা 5 ফোঁটা করে আবার 2 চামচ জলে গুলে। অনেকে অনেক রকম তার সাথে একটু আরএস দিয়ে দিই, এবং অনেকে অনেক রকম করতে পারে। আমি যেই পদ্ধতি দিই সেটা শেয়ার করলাম। আমি এখন জেনে উঠে গেছি করি, দুটি আমার কাছে আছে কিন্তু আমি ব্যবহার করি না সাধারণত। তো মাঝে মাঝে অনেকে এটা কিনে খায়, এটাও ঠিক আছে। আমি কিন্তু এটার মধ্যে ভালো বোধ করি, ক্যালকুলেটর লাইকোপোডিয়াম ভালো বোধ করি। এখানে এটাকে শেয়ার করি। আমাদের ফেনীতে একটা রুগী, নবপুর ইউনিয়ন মহিলা, বয়স 50 আশেপাশে হবে। ওর অ্যাপোলোতে কিন্তু এটা অপারেশন হয়েছিল গলব্লাডারের। অপারেশন যেখানে হয়েছে গলব্লাডার নেকের আশেপাশে কোথায় হয়েছে, ওইখানে তার 2-3 বছর পর পর ময়লা জমে। তো ময়লাটা নাকি আবার অ্যাপোলোতে পরিষ্কার করার জন্য এরা আবার 1 লাখ টাকার মতো বিল করে। ও এই কাজটা 2-3 বার করে ফেলছে, যে 1 লাখ টাকা দিয়ে বা 1 লাখ আশেপাশে দিয়ে সে ময়লাটা পরিষ্কার করে নিয়ে এসছে। ওরা আমার কাছে তার শ্বাসকষ্টের জন্য যখন চিকিৎসা নিতে এসছে, তখন এক পর্যায়ে এসে বললো যে আমার তো এখানে আবার ময়লা জমছে, আমি তো আবার এখানে যাবো। তো আমি আসলে খবরটা চেষ্টা করিনি। আমি যে ওষুধ দিয়ে গলব্লাডারের পাথর বন্ধ করার চেষ্টা করি, বন্ধ করার জন্য ওই ওষুধটা ধরে অ্যাপ্লাই করলাম। সে কোনো ব্যথা ব্যথা বোধ করে নাই। আজকে 3-4 বছর সে দিব্যি ভালো, কোনো সমস্যা নেই। তাই নেকে যেখানে তার অপারেশন করা হয়েছে, যেখানে ময়লা জমে এরকম কেস যদি পান, আমি একটাই পেয়েছি, যদি এরকম কেস পাওয়া যায় আমরা শুধু ডেভেলপ করতে পারবো। আর কোলেস্টেরিয়াম পেলটোরি 2টা মেডিসিন টাইট্রেশন আকারে করে পেলটোরি করে সোয়েবে করে, 2টাই আমার কাছে আছে। মাঝে মাঝে ওগুলো কিনে নিয়ে যায়, আমি কারো কাছে করে নিই পর্যন্ত। তাহলে এটা ভালো মেডিসিন। এটা আবার বলি গলব্লাডারের যে কোনো ব্যথা বন্ধ করার জন্য ক্যালকুলিয়াকার অথবা লাইকোপোডিয়াম, যেটা আমার সিলেকশনে আসে, সাথে বায়োকেমিক, নেট্রামসাল, ক্যালকেরিয়া ফস, ম্যাকফস, এটা মাথায় রাখবেন। জি স্যার। আর একটা কেস বলুন স্যার, আর কেস বলুন না স্যার, আজকে পর্যন্ত থাকছে। বায়োকেমিক 4 ঘন্টা পর পর। আর একটা কেস বলি, এই কেসটা আগে শেয়ার করা হয়েছে, আজকে আবার বলি। একটা মেয়ে ক্লাস 8 থেকে তারা আমি চিকিৎসা নিতেছিলাম, সে দৌড়াতে পারে না, একটু জোরে হাঁটলে পড়ে যেত, একটু জোরে হাঁটলে পড়ে যায়। তার ওই যে কাপ মাসের রিজেন্টের পরে যে এখানে একটা বাড়ি খেয়ে সে পড়ে যায়, জোরে হাঁটতে পারে না। তো এটাকে আমি রাষ্ট্র ক্যালকুলেটর যা যা দেওয়া হয়েছে, ক্যালকুলেটর 2 দিন খাওয়ার পরে তার ওই যে অ্যাঙ্কেল জয়েন্টে যাই একটা পড়া উঠছে, অনেক বড়, সম্ভবত বাম পাশে উঠছে, খেয়াল নেই মুহূর্তে একটা পড়া উঠছে অনেক বড়। কিভাবে মেনছে তাও জানি না, তবে তারা ক্যালকুলেটর 2 দিন খাওয়ানো হয়েছিল। সে এখন ফেনী কলেজে ইন্টারে পড়ে, সে আর পড়ে না, এখন হাঁটতে গেলে আর পড়ে না। আর বাইক মিথ্যা ওষুধ দেওয়া হয়েছে, ক্যালকুলেটর পড়তে ওষুধ দেওয়া হয়। আর কক্সিসের একটা পেন, এটা কোনিয়াম সাথে ক্যালকুলিয়া কার্বটা অনেক সময় মোটা হলে
উনি আমরা ক্যালকুলিয়া ক্যাপের সাথে ক্যালকুলিয়া পজিটিভ ইউজ করি। কক্সিসে ব্যথা কোনো প্লেয়ারের ব্যথা পেলে বা এই ব্যথা আমি দীর্ঘদিন কষ্ট করছি এক সময়, তখন তো আমি আর চিকিৎসা নিয়ে নেই জানতাম না ছাত্র অবস্থায়। হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলিয়া কার্ভ এগুলো পড়া মোটামুটি শেষ। এবার কারো কোনো জানার চেষ্টা থাকলে শেয়ার করতে পারি, নিজে জানবো, চেষ্টা করবো কিছুদিন বেড়ে যেতে পারি। কি ট্রিটমেন্ট আছে স্যার? দাঁতে ব্রাশ করলে রক্ত আসে, দাঁত কি উঠাই চিকিৎসা? ফেললে আর রক্ত আসবে না ইনশাআল্লাহ। টোটকা দিলেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরামর্শ দেন। ক্যালেন্ডুলা মাদার পানির সাথে মিশিয়ে কুলি করবেন আর খেয়ে নেবেন, 2-3 দিন করলে। তার আগে দেখতে হবে দাঁতে ময়লা আছে কিনা, ময়লা থাকলে সবার আগে দাঁত স্ক্রিনিং করতে হবে। জি স্যার। দাঁত স্ক্রিনিং করার নিয়ম হলো বছরে মিনিমাম 2 বার। আমাদের এখানে অনেকে আছে জীবনে একবারে করেন নাই, যেমন আমার করা হয়েছে 2 বছর পার হয়ে গেছে। আর যারা ডায়াবেটিসের রোগী আছে, এটা একটা টিপস, যারা ডায়াবেটিসের রোগী দাঁতগুলো ফাঁক হয়ে যায়, দাঁতগুলো ফাঁক হওয়ার পরে কিন্তু গাম ব্লিডিংটা হতে পারে, অনেক কারণ হতে পারে, অনেক মেডিসিন আছে। আচ্ছা, গুরুরা কি এটা লিখছিলেন, কি কি বলছিলেন বুঝে বলেন কি লিখছেন? নেত্রকোনা থেকে অটোমেটিক একটা স্কেলিং হবে। যদি কেউ গ্যান্ডারি খাইতে পারে নিয়মিত, তাহলে তো স্কেলিং করা লাগবে না।